তামিম সরকারের আফসোস হচ্ছে তার ছোট ছেলে তাসফিরের জন্য। তামিম সরকারের দুটো ছেলে ছিলেন, এক তানভীর, আরেক ছিলেন তাসফির। কিন্তু তামিম সরকার একটা ছেলেকে হারিয়ে ফেলেছেন, ছোট ছেলেকে। তাই তানভীরকে হারাতে ভীষণ ভয় পায়। তাই তানভীরের সমস্ত পাপের হিসাব গোপন রাখে, দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। তানভীর আজ অবধি যতগুলো অন্যায় করেছে সব কিছু প্রমাণ তানভীর সরকার মুছে দিয়েছে। প্রতিবার সোনার বালতি করে দুধ দিয়ে গোসল করিয়ে ছেলেকে শুদ্ধ করেছে। এভাবে কিছুদিন আগে তানভীর রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসে আর বলে ওঠে তামিম সরকারকে সে একটি মেয়েকে ভালোবাসে। সেদিন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে তামিম সরকার। যাক, এই যাত্রায় হয়তো তানভীর মানুষ হবে, কিন্তু না, তা হয়নি। তামিম সরকারের থেকে সে কাউকেই বেশি ভালোবাসে না। এই আফসোসটাই হয় তামিম সরকারের। তানভীর তার জিভ নিয়ে সোজা বেরিয়ে পড়ে পার্টি অফিসে। তানভীরের মুখের দিকে তার লোকরা হাঁ করে তাকিয়েই থাকে। তার দিকে এভাবে তাকিয়ে থাকার জন্য তানভীর বলে ওঠে, আমার কি রূপ গজাইছে নতুন করে? এভাবে তাকিয়ে আছিস কেন সবাই তোরা? মাহির তখন আমতা আমতা করে বলতে থাকে, ভাই, আপনার গলায় কোনো দাগ নেই কেন? কথাটা শোনা মাত্রই তানভীর খুব জোরে গাড়ির ব্রেক করে আর পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। এমনিতেই তার বউ পাত্তা দেয় না, তার উপরে তারা দিতে আসছে কাটা গায়ে নুনের ছিটা। তানভীর তাদের দিকে কটমট করে তাকালে তারা বুঝে যায় যে তানভীর ক্ষেপে গিয়েছে। তাই তারা সবাই চুপ হয়ে যায় আর অন্যদিকে তাকায়। সময় এখন বিকেল 4টা। তানভীর এখনো বাড়ি ফিরেনি। সুভাকে রেডি করে নিচে আনা হয়েছে। এক এক করে সকল মহিলা মণ্ডলী সুভাকে দেখে অনেক উপহারও দিয়েছে। চুপচাপ বসে থাকে সুভা। তখনই তানভীরের ফুপি এসে বলে, কই দেখি তানভীরের বউ দেখি। সকলের মাঝে উঁচু গলা করে ভিড়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসে আহিলা বেগম। চোখে মুখে তার মোটামুটি ভালোই রাগ, কারণ নিজের মেয়েকে দিয়ে তানভীরকে বিয়ে দিতে চেয়েছিল, সেটা তো আর হলো না। তখন আয়েশা বেগম বলে ওঠে, এই যে আমার পুত্রের বউ, এই দিকে। তানভীরের ফুপি বেশ ভাবসাব নিয়ে ভেতরে প্রবেশ করে। সেখানে আরও বিভিন্ন মন্ত্রী ও বড় বড় নেতাদের স্ত্রীরা রয়েছে। এখানে পরপুরুষ আসা বারণ। তানভীরের একদম অপছন্দ যে বাইরের পরপুরুষ তার বউকে দেখুক, সে সরাসরি বারণ করে দিয়েছে। তাই তারা এসেছে তামিম সরকারের বৌমাকে দেখতে। ফুপি সামনে এসে বলে ওঠে আয়েশা বেগমকে, তা কোন জাতের মেয়ে এনেছিস রে আয়েশা? বড় পরিবার তো। তানভীর তখন বলে ওঠে, সে তানভীর সরকারের বউ, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। ভিড়ের মধ্যে দিয়ে তানভীর ও তার পঞ্চপাণ্ডব আসতে থাকে আর তানভীর একথা বলে ওঠে। সুভা তখনও মাঝে বসা তাদের মধ্যে। তানভীর আসতেই সকলে একটু ভয়ই পায়। তানভীর সরকার কেমন এটা কারোরই অজানা নয়। তানভীর ভিতরে আসতেই লাল রঙের শাড়ি ও স্বর্ণের গয়না পরা দেখতে পায় সুভাকে। আকাশ থেকে নেমে আসা পরীর চেয়েও কম লাগছে না সুভাকে। এই নিয়ে দুইবার সুভাকে শাড়ি পরা অবস্থায় দেখেছে তানভীর। প্রথমবার ছিল খুব রাগে, তেমন একটা নজর দেয়নি, কিন্তু এইবার একদম চোখ খুলে তাকিয়ে থাকে সুভার দিকে। লাল জামদানি, হালকা গয়না আর হালকা সাজ, এই অল্প সাজেই সুভাকে অতুলনীয় সুন্দর লাগছিল। অন্যদিকে ধ্যান দিয়ে বসেছিল সুভা। তখনই তানভীর জোরে বলে ওঠে, আমাকে কেউ ধর রে। কথাটা বলেই তানভীর শরীর ছেড়ে দিয়ে পেছনে পড়ে যেতে থাকে আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব তাকে ধরে ফেলে। সকলে মোটামুটি আটকে ওঠে। হঠাৎ তানভীর মাথা ঘুরে পড়ে গেল কেন? তখন আয়েশা সরকার চিন্তিত স্বরে বলে ওঠে, আব্বা, কি হয়েছে তোর? ঠিক আছো? তখন তানভীর বলে ওঠে, হার্ট অ্যাটাক আম্মা। আয়েশা সরকার বলে ওঠে, তানভীর তখন বলে ওঠে, হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠেছে আম্মা, আর কিছুই নয়। তানভীরের এমন কাণ্ড কারখানার পিছনে যে রহস্যটা তাড়াতাড়ি ধরতে পারে আয়েশা বেগম। তাই মুচকি হেসে আয়েশা বেগম বলে ওঠে, একদমই বাপের মতো হয়েছে। সুবাও বাঁকা চোখে তাকিয়ে থাকে তানভীরের দিকে। তানভীর যে হঠাৎ এমন করে বসবে সেটা যেন অবিশ্বাস্য। শুভাও বুঝতে পারে তানভীরের হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার বিষয়টি। বিড়বিড় করে শুভা বলতে থাকে, আমাকে নাটক কমাতে বলে, আর অন্যদিকে দেখো নিজেই বড় নাটকবাজ। তানভীর এবার ভদ্র ছেলের মতো চুপচাপ হেঁটে গিয়ে সুভার পাশে বসে। এত মহিলাদের মধ্যে তানভীরের চোখ শুধু সুভার দিকেই পড়ে আছে। তানভীর বেসরমের মতো একদম সুভার গা ঘেঁষে বসে। তানভীর গা ঘেঁষে বসতেই সুভা একটু নড়ে চড়ে ওঠে আর হালকা সরে বসে। সুভা সরতেই তানভীর আবারও সুভার শরীর ঘেঁষে বসে আর সুভার হাত ধরে। সাকিব তখন বলে ওঠে, আজ অবধি কোনো মাইয়াই আমার হাত ধরল না রে। মানিক তখন বলে ওঠে, তোর হাত ধরার লগে লগে তো মাইয়ার হাতে বোম বাস্ট হইব, তা ধরবো কেন? তানভীর সুভার এমন মুহূর্ত দেখে সাকিব খুবই আফসোস করে, কিন্তু তার আফসোসের উপরে এক বালতি পানি ঢেলে দেয় কালামানিক। তাদের পঞ্চপাণ্ডবের একটাই নীতি, কেউ কাউকে ছাড়া প্রেম করতে পারবে না। যেহেতু সবাই সিঙ্গেল, তাই যদি কেউ প্রেমে পড়ে সেটা হবে সবচেয়ে বড় অন্যায়।
এদিকে ছন্দা খুবই জ্বলতে থাকে তানভীর আর সুভাকে এতটা ঘনিষ্ঠ দেখে। সে হতে চেয়েছিল তানভীরের বউ, আশিনগরের বউ রানী, কিন্তু মাঝখান থেকে সুভা উড়ে এসে জুড়ে বসলো। তাই ছন্দা একদমই সহ্য করতে পারে না সুভাকে। এদিকে তানভীরকে দেখেও ভয় পেত, কিন্তু তানভীরের পাওয়ার তার খুব ভালো লাগতো। সবাই তানভীরকে ভয় পাওয়া, কোথাও যাওয়ার আগেই কাজ হয়ে যাওয়া। ছোটবেলা থেকেই ছন্দাকে তানভীরের এই পার্সোনালিটি খুবই আকর্ষণ করে। কিন্তু আজকে তানভীরের সুভার এতটা কাছে ফ্রি হতে দেখে তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায়। তানভীর হঠাৎ বলে ওঠে, আম্মা আমি একটু আসতেছি। আয়শা বেগম বলে ওঠে, আরে এই তো এলি তুই। তানভীর তখন বলে ওঠে, জরুরি কাজ আছে আম্মা, এক্ষুনি চলে আসবো। কথাটা বলেই তানভীর উঠে হনহনিয়ে কোথায় যেন বেরিয়ে যায়। তানভীরের সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও চলে যায়। তানভীরের মাথায় যে কখন কি আসে সেটা তানভীরই বলতে পারবে। এদিকে সুভাকেও উঠে যেতে বলে আয়শা বেগম। অনেকক্ষণ ধরে নিচে বসে আছে, নিশ্চয়ই অনেকটাই ক্লান্ত সুভা। আয়শা বেগম সুভাকে ফ্রেশ হতে বলে বিশ্রাম নিতে বলে। সুভাও বাধ্য মেয়ের মতো উপরে এসে তার ভাইয়ের রুমে চলে যায়। এই নিয়ে সকাল থেকে 3বার এসেছে সুভা তার ভাইয়ের কাছে। পৃথিবীতে এখন আপন বলতে সুভার শুধু একটা ভাই আছে, নিজের বাবা থেকেও নেই। সুভার কাছে এত বড় ধাক্কা সামাল দেওয়া খুবই কষ্টকর। সুভা এসে তার ভাইয়ের সামনে বসে আর তার মাথায় হাত রাখে আর ডাক্তারকে বলে ওঠে, ডাক্তার আমার ভাই এখন কেমন আছে? প্রতি উত্তরে ডাক্তার বলে ওঠে, মোটামুটি ভালোই, আপনার ভাই অনেকটাই স্ট্রং, তাই তাড়াতাড়ি রিকভার করছে। ডাক্তারের কথা শুনে সুভা তার ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দেয় আর মাথায় চুমু খায় আর বলে ওঠে, এখন তো লোকাল গার্জিয়ান ও স্ট্রং তো হতেই হবে আমার ভাইকে। কথাটা বলে সুভা উঠে চলে যায় তানভীরের রুমে। এখন তার একটু একা থাকা উচিত। এত কম বয়সে এত বড় ধাক্কা সামলানো চারটিখানি কথা নয়। বাহ, বেশ ভালোই তো দেখতে তুমি। মাঝপথে হঠাৎ মেহেলি কণ্ঠ কানে আসতে থমকে যায় সুভা। পিছনে ফিরে তাকায়। ছন্দা বলে ওঠে, মানতেই হবে তুমি খুব রূপবতী। সুভা বলে ওঠে, ধন্যবাদ। ছন্দা তখন বলে ওঠে, হুম, তা এই রূপ দিয়েই কি তানভীর ভাইকে পটিয়েছ? কথাটা শুনেই সুভা একটু থমকে যায়। ছন্দা তখন বলে ওঠে আবার, অবশ্য তোমাদের মতো ছোট পরিবারের মেয়েরা তো নিজের রূপটাই কাজে লাগায় বড় লোক ছেলেদের পটাতে। আর তুমি তো ডাইরেক্ট মন্ত্রী ছেলেকে পটালে। ছোট লোকের মেয়েরা মনে হয় এভাবেই বিয়ে করে। শোভা প্রতি উত্তরে বলে ওঠে, আপনি মনে হয় নিজের সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। মুখে পানি দিন, ধ্যান ফিরে আসবে। শোভার কাট কথাতে বেশ বিরক্ত হয় ছন্দা। তেড়ে আসে শোভার দিকে। ছন্দা তেড়ে আসতেই শোভা হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে, যেন কিছুই হয়নি তার, এমন ভাবমূর্তি করে। ছন্দা রেগে মেগে শোভার সামনে এসে বলে, তোমার সাহস তো কম না মেয়ে, আমাকে কথা শোনাচ্ছ? তানভীর পেছন থেকে বলে ওঠে, তানভীর সরকারের বইয়ে সাহস থাকবে না তো কার সাহস থাকবে? তানভীরের কণ্ঠ ভেসে আসতে সুভা আর ছন্দা দুজনেই ভূত দেখার মতো তাকায়। তানভীর চোখ মুখ শক্ত করে সামনে আসতে থাকে। তানভীরকে সামনে আসতে দেখে ছন্দার কলিজার পানি শুকিয়ে যায়। ছন্দা সঙ্গে সঙ্গে তানভীরের হাতের দিকে তাকায়। না, গোল্ডেন চাপাতিটা নেই। এই যাত্রায় তাহলে বেঁচে যাবে মনে হয়। ছন্দার আবার ভয়টা বেড়ে যায়, কারণ তানভীরের পেছনে তার পঞ্চপাণ্ডব দাঁড়িয়ে আছে। কারণ তাদের কাছেই তানভীরের চাপাতি সবসময় থাকে। তানভীর এসে সোজা সুভার পেছনে দাঁড়ায় আর তারপর সুভার চট করে হাতটা ধরে খুব জোরে কষিয়ে চড় মারে সুভার হাত ধরে। তানভীর যে এমন কিছু করতে পারে সেটা উপস্থিত কেউই টের পায়নি। ছন্দা তো গালে হাত দিয়ে হতভম্বের মতো তাকিয়ে থাকে। তানভীর তখন বলে ওঠে, মেয়ে মানুষ মায়ের জাত, তাদের গায়ে আমি হাত দেই না, কিন্তু আমার বউকে কিছু বললে জাত পড়ে, মায়ের আগে হবে, তখন আর কোনো জেন্ডার দেখব না, সরাসরি চর। কথাটা বলেই তানভীরের চোখ রাঙানো দেখে ছন্দা নিজের গালে হাত দিয়ে খুব জোরে জোরে সেখান থেকে চলে যায় আর পেছনে ফিরে তাকায় না। তাকানোর সাহসই নেই তার। জীবনের ভয় কার না থাকে। ছন্দা চলে যেতেই তানভীর সুবার হাত ধরে তাকে নিজের রুমে নিয়ে আসে আর তার সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। তারা কয়েকটা বক্স ভেতরে রেখেই চলে আসে। তারা বাইরে বেরিয়ে যেতেই তানভীর দরজাটা লক করে দেয়। কিন্তু এদিকে তানভীরের দরজা লক করা দেখেই সুভা শুকনো ঢোক গিলে। তানভীর সুভার কাছে এসে তার হাত ধরে তাকে সোজা বেডে বসায় আর বক্সগুলো থেকে এক এক করে 365 লাল শাড়ি বের করে দেয় সুভার হাতে। এতগুলো শাড়ির মাঝে বসে সুভা নিজেকে শাড়ি বিক্রেতা মনে হয়। তানভীর সুভার পায়ের কাছে তার কোলে মাথায় ভর দিয়ে বসে আর বলতে থাকে সুভাকে, খোদার কসম শোভা, তোকে দেখে আমি আজ হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছি। এই লাল রং মনে হয় তোর জন্যই তৈরি। কথাগুলো বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে আর তারপর তানভীর সুভার কাজল এনে কানের লতিতে দিয়ে দেয়
আর বলে ওঠে, কারোর নজর যেমন না লাগে। কথাটা বলেই তানভীর সুভার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখের পলকও যেন পড়ে না। এক পর্যায়ে তানভীর সুভার হাতটা টেনে তাকে নিজের উপরে ফেলে দেয়। হঠাৎ এমন টানে তাল সামলাতে না পেরে সুভা তানভীরের গলা ধরে উপরে পড়ে যায়, আর তানভীর খুব শক্ত করে সুভার কোমর জাপটে ধরে।